সব শেষ তো তুমি আগে করে দিয়েছো আরিফ। আর কি শেষ করা বাকি আছে? সব সময় তো তুমি নিজের কথাই ভাবলে, আজও তাই করছো। নির্বিকার দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। তাদের উপস্থিতি এখনও ঈশিতা আরিফ টের পায়নি। অমিত এখনও ঈশিতাকে দেখেনি। ঝগড়ার এক পর্যায়ে হঠাৎ ঈশিতা থেমে যায়, আর কোনো কথা না বলে চোখের জল মুছতে মুছতে উন্মাদের মতো ছুটে ওঠে সিঁড়ির পানে। একজন মানুষ যখন নিজের সর্বনাশের পানে দৌড়ায়, তাকে দেখে সব বুঝে নিতে হয়। আর পিছন থেকে চিৎকার করে ওঠে ঈশিতা! সেও ছুটে। অমিত লোহানো আর এক মুহূর্ত দেরি না করে তাদের পিছনে ছুটে যায়। এদিকে আরিফ দেরি করে ফেলে। সে পৌঁছানোর আগে ঈশিতা ছাদের রেলিং টপকে লাফ দেয়। এক মুহূর্তে চারপাশ স্তব্ধ হয়ে যায়। তারপর একটা বিকট শব্দ। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। বাস্তবতায় ফিরে আরিফ ধপাস করে ছাদের মেঝেতে বসে পড়ে। অমিত আর লুহান ছুটে যায় নিচে। সিঁড়ি বেয়ে বেয়ে পড়া গতিতে নেমে তারা পৌঁছে যায় ঈশিতার কাছে। দেখে মেয়েটার মাথা ফেটে গলগল করে রক্ত পড়ছে। অমিত আর এক মুহূর্ত দেরি করে না, ঈশিতাকে কোলে তুলে গাড়িতে বসে। ঈশিতার মাথা অমিতের বক্ষ পিঞ্জরে। ড্রাইভিং সিটে লুহান। আরিফের জন্য অপেক্ষা না করে লুহান গাড়ি স্টার্ট দেয়। ঈশিতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সে বেঁচে আছে কিন্তু অবচেতন। প্রথমে তাকে নেওয়া হয় ইমার্জেন্সিতে। অমিত দ্রুত ঈশিতার কাঁধে থাকা ব্যাগটা গেটে আইডি কার্ডটা খুঁজে বের করে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে। ডাক্তারের নির্দেশে ঈশিতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে অমিতের সাথে ঘটে যায় মিলনীর বলা সেই দিনের কথাগুলো। ঈশিতার প্রচুর রক্তর প্রয়োজন হলে অমিত নিজে রক্ত দেয়। রক্ত দেওয়া শেষে যখন অমিত ক্লান্ত বেডে বিশ্রাম নিচ্ছে, তখন সেখানে এসে পৌঁছে আরিফ। তাদের মাঝে কিছু স্বাভাবিক কথোপকথন হয়। এরপর অমিত আরিফের কাছে ঈশিতার ব্যাপারে জানতে চায়। আরিফ বলতে চায় না, কিন্তু অমিত যখন চাপ দিয়ে প্রশ্ন করতে থাকে। ঈশিতার ব্যাপারে সত্যিটা জানতে চাই। বিষয়টা তুমি এভাবে এড়িয়ে যেতে পারবে না। এক পর্যায়ে আরিফ অবশেষে মুখ খুলতে বাধ্য হয়। অমিত, এটা এটা বলা সহজ না। সহজ না কেন? আমি জানতে চাই, আমি শুনবো। কারণ ওই মেয়েটা তোমার জন্য ছাদ থেকে লাফ দিয়েছে। আমি আমি ভুল করেছি অমিত। কি ভুল? আরিফ ধীরে ধীরে বলে। ঈশিতার সঙ্গে আমার অমিতের চোখ বড় হয়ে যায়। আরিফ বাক্য শেষ না করলেও অমিত বুঝে নেয়। কি বলছো তুমি? আরিফ মাথা নিচু করে ফেলে। 2 বছর। 2 বছর? ভাই তুমি কি বলছো? আরিফের কণ্ঠ ভেঙে আসে। ইংল্যান্ডে এসে একা লাগতো। এখানে কাজ, দায়িত্ব, আমি জানি না কিভাবে কিভাবে ঈশিতা আমার জীবনে ঢুকে পড়ে, আমার জীবনের কালো অধ্যায় হয়ে জড়িয়ে পড়ে। অমিত দাঁতে দাঁত চেপে বলে। তুমি কি বলছো? তোমার কোনো ধারণা আছে? সুরাইয়া? তুমি সুরাইয়ার কথা একবারও ভাবলে না? সুরাইয়া বাদ। তুমি তুমি রাফির কথা কিভাবে ভুলে গেলে? আরিফ কাপা গলায় বলে। আমি জানি। একটু থেমে আবার বলে। আর এখন সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো অমিত চিৎকার করে ওঠে। আর কি সত্য বাকি আছে ভাই? আরিফ চোখ তুলে তাকায়, চোখে জল, স্বরে কম্পন। ঈশিতা ঈশিতা প্রেগনেন্ট অমিত। এক মুহূর্ত অমিত যেন জমে যায়। হতভম্ব স্বরে বলে। কি? আরিফ ফিসফিস করে। 1 মাস। অমিতের মাথা ঘুরে ওঠে, নিজে নিজে আওড়াতে থাকে। না না, এটা হতে পারে না। আমি জানি, আমি ধ্বংস করে দিয়েছি সব। এখন মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। অমিত আশঙ্কিক চেঁচিয়ে ওঠে। আরিফ এটা তুমি কি করলে ভাই? তুমি কি করলে? অশ্রু ভেজা চোখে বলে। ঈশিতা এখন চায় আমি তাকে বিয়ে করি। সে চায় তার সন্তান শিকদার বাড়ির সন্তান হিসেবে পরিচয় পাক। অমিত স্তব্ধ হয়ে যায়। বিয়ে? আরিফ মাথা নাড়ে। আর অমিত, শুধু এটুকুই না। অমিত চোখ সরু করে তাকিয়ে বলে। আর কি? আরিফ কাঁপতে থাকা গলায় বলে। ঈশিতার 2টা কিডনি ড্যামেজ। অমিত অবিশ্বাসের স্বরে বলে। কি বলছো? আরিফ চোখের জল মুছে বলে। ওর বাঁচামরা এখন ষষ্ঠার হাতে। অপারেশন হলেও ঝুঁকি আছে। তাই ও চায় সে আর একা থাকবে না। যতদিন বাঁচবে শিকদার বাড়ির বউ হয়ে সেখানে সংসার করবে। মরার আগে ওর সংসার করার খুব শখ। ও স্বামী সংসারে সুখ নিতে চায়। এটা কি করে সম্ভব? তুমি কি বললে?
এটা সম্ভব না বলেই তো ওর সাথে আমার তর্ক, আর ও লাফ দিয়ে সুইসাইড করার মতন একটা সিদ্ধান্ত নিল। আরিফ মাথা নিচু করে ফেলে। আমার ভুল অমিত, আমি কাউ, এডিস সব কিছু। অমিত যেন ফেটে যায়, সব ধ্বংস করে ফেলবে, গলা স্বর কাঁপছে, তার রাগে আর যন্ত্রণায়। তুমি এটা কি করলে ভাই? কি করে সুরাইয়ার সাথে এটা করতে পারলে? ওর বিশ্বাস, সম্মান, মর্যাদা সব তুমি শেষ করে দিলে। রাহি রাফির সামনে তুমি কি করে দাঁড়াবে? ঘৃণা হচ্ছে আমার তোমাকে দেখে, লজ্জা লাগছে বলতে তুমি আমার ভাই। আমি জানি না, এখন মনে হচ্ছে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। মৃত্যুই আমার সব সমাধান সমস্যার। আমার মরে যাওয়া উচিত ভাই। আই এম কাউ এডিস, কাউ এডিস, কাউ এডিস। শেষের শব্দটা বলতে বলতে আরিফ কাঁদতে কাঁদতে মাথা ঝুঁকে নেয়। আশঙ্কিকভাবে আরিফের সমস্ত কাতরতা এক মুহূর্তে নিভে গেল। মাথাটা এতক্ষণ ঝুঁকেছিল। আশঙ্কিক সে উন্মাদের মতো চাহনি নিয়ে সেটাকে তুলে ধরে। অস্বাভাবিক শান্ত অথচ ভয়ঙ্কর দৃঢ়তার কণ্ঠে সে আওড়ালো, না, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আমি এক্ষুনি নিজেকে শেষ করে দেব। বলে সে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। তার যেন আর কিছুই ভাববার সময় নেই, যেন এই পৃথিবী তাকে আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না। সে ছুটে চলল দরজার পানে। অমিত মুহূর্তের জন্য জমে গেল। তার বুকের ভেতর একটা শীতল ভয় ছড়িয়ে পড়ল। এখনই থামাতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। আরিফ দরজার হাত ধরে হাত রাখতে যাবে, ঠিক তখনই পিছন থেকে অমিত ঝাঁপিয়ে পড়ে, শক্ত হাতে তাকে ধরে ফেলে। তার কণ্ঠে গর্জন, বোকার মতো কি করতে চাচ্ছ ভাই? শান্ত হও, সুইসাইড কোনো সমাধান না। আরিফ ছটফট করতে লাগলো, চোখে অশ্রু জমে উঠেছে। কম্পিত কণ্ঠে সে বলে, ছেড়ে দে আমায় অমিত, আমি আর বাঁচতে চাই না। অমিত আরো শক্ত করে ধরে তাকে, দৃঢ় কণ্ঠে বলে ওঠে, সুইসাইড করবে তুমি? আরিফ নির্বিকার। অমিত গম্ভীর জোরালো কণ্ঠে আবার বলে ওঠে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে এটা ভেবেছো তুমি যদি এখন নিজেকে শেষ করে দাও তাহলে ঈশিতার জীবন তো শেষ হবেই, সঙ্গে তোমার রাহি, সুরাইয়া, আমাদের পরিবার সবার কি হবে? সবাই যে ধ্বংস হয়ে যাবে। আরিফ ভেজালো স্থির চোখে অমিতের পানে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, তাহলে আমার এখন কি করা উচিত? অমিত দীর্ঘশ্বাস ফেলে, কণ্ঠ চাপা দিয়ে বলে, সেটা ভুল করার আগে ভাবা উচিত ছিল। যদি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হও তাহলে কি করবে? আরিফের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নিজের মধ্যে এক ধরনের অপরাধবোধ বলে, নিজের ইচ্ছায় সেদিন আমি ঈশিতার সাথে কিচ্ছু করিনি। সে স্বর কাঁপা গলায় বলতে থাকে, আমি আমি শুধু একটা বিজনেস ডিল ফাইনাল করার জন্য ক্লায়েন্টের সাথে হালকা ড্রিঙ্কস করেছিলাম, বুঝতেই পারিনি একটু নেশাও আমি সামলাতে পারবো না। ড্রিঙ্কস করতে পারো না তো করো কেন? বাবা বলেছিল যে কোনোভাবেই হোক ক্লায়েন্টকে ইমপ্রেস করতে ডিলটা কনফার্ম করা চাই। এবার সে মাথা নিচু করে থেমে থেমে অসাধ্যের স্বরে বলে, আরে তুই তো জানিস বাবা সবসময় আমাকে লুজার ভাবে আমার দ্বারা কিচ্ছু হবে না। মাথা তুলে অমিতের পানে তাকায়। সেদিন আমি নিজে সবটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, ডিলটাও ফাইনাল করেছিলাম, বিনিময়ে আমি আমার পুরো জীবন বরবাদ করে ফেললাম। অমিত কিছুক্ষণ চুপ করে থাকে, নিজের সাথে নিজে এক ধরনের যুদ্ধ করে ক্রোধ নিয়ন্ত্রণ করে। তারপর আরিফের কাঁধে আশ্বাসের হাত রেখে ধীরে বলে ওঠে, এখন এসব বাদ দাও। ভুল যেহেতু করে সমস্যা সৃষ্টি করেছো সেটার একটা সমাধানও বের হবে। আগে ঈশিতা সুস্থ হোক, ওর জ্ঞান ফিরুক, আমরা ওর সাথে কথা বলবো। অমিতের চোখে দৃঢ়তা, কণ্ঠে হুমকি। তবে খবরদার, ততক্ষণ পর্যন্ত তুমি নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না ভাই। রাত গভীর হয়ে এসেছে। ঈশিতা ধীরে ধীরে চোখ খুলো।
প্রথমে সে কিছুই বুঝে উঠতে পারছে না, চোখের সামনে উপরে ঝাপসা ছিলিং। সে ধীরে ধীরে মাথা ঘোরালো। পাশে স্যালাইনের স্ট্যান্ড, শরীরে অদ্ভুত দুর্বলতা, শরীর সাদা চাদরে ঢাকা, হাতে ক্যানুলা, পাশে একজন নার্স দাঁড়িয়ে ফাইল পড়ছে। এসব দেখে দুর্বল কণ্ঠে সে ফিসফিস করে আওড়ালো, আমি আমি এখানে। এক হাত তার যন্ত্রণায় পোকা কিরকির করতে থাকা মাথায় আশঙ্কিক করেই স্মৃতিগুলো ঝড়ের মতো ফিরে এলো। তাতে পরের মুহূর্তেই ঈশিতা উন্মাদের মতো ছটফট করে উঠল। সে নিজের হাতের ক্যানুলা খুলতে চেষ্টা করে বেড থেকে নামতে চাইছে। এসব দেখে পাশের নার্সটা আটকে ওঠে। কি করছেন ম্যাম? বলে নার্সটি ছুটে তাকে ধরতে যাবে। ঈশিতার তখনই ভয়ঙ্কর হুঙ্কার, না, আমাকে ছুবে না, দূরে থাকো। ম্যাম প্লিজ শান্ত হন। কিন্তু ঈশিতা শুনছে না। হাতের ক্যানুলা খুলতে খুলতে সে শুধু বলছে, আমি থাকতে চাই না, আমি বাঁচতে চাই না। নার্স দ্রুত তাকে ধরে রাখার চেষ্টা করে বলে, ম্যাম প্লিজ, আপনি নিজের ক্ষতি করবেন না। ঈশিতা আরো হিংস্র হয়ে উঠে বলে, এসব আমাকে শেষ হতে দাও, আমাকে শেষ হতে দাও, ছাড়ো আমায়। রুমে আরেকজন নার্স দরজা খুলে সামনে দৃশ্য দেখে নার্সটা থমকে যায়। আর তাকে দেখে ঈশিতাকে ধরে রাখা নার্সটা বলে ওঠে, ডাক্তার, ডাক্তার, আর এই দুজনকে খবর দিন, যারা ওনার বাড়ির লোক। কি জানো নাম? একটু ভেবে নার্সটা বলে, মিস্টার আরিফ আর অমিতকে। নার্সটি আর এক মুহূর্ত দাঁড়ায় না, চলে যায়। কিছুক্ষণ পর দ্রুত পায়ে অমিত আর আরিফ ছুটে এসে দরজা খুলে দাঁড়ায়। ভেতরে দৃশ্য দেখে তারা আটকে ওঠে। ঈশিতা বেডে ছটফট করছে, নার্স তাকে ধরে রেখেছে। ঈশিতার চোখে মুখে ভয়ঙ্কর উন্মোদনা। আরিফ ধীর পদক্ষেপে পা ফেলে এগোতেই আবার থমকে গেল। অমিত দাঁতে দাঁত চেপে কণ্ঠ নিচু কিন্তু আদর্শের মতো বলে, ওকে এখন এই মুহূর্তের জন্য যে করি হোক কিছু একটা বলে শান্ত করো। আরিফ দ্বিধায় পড়ে যায়। একবার অমিতের পানে তাকায়, আবার ঈশিতার পানে। তারপর সে ধীরে ধীরে ভারী পাথরের মতো পা ফেলে ঈশিতার পানে এগিয়ে গেল। ঈশিতার কাছে যেতে নার্সটা সরে যায় আর আরিফ ঈশিতাকে শক্ত করে আঁকড়ে ধরে। কাপা কণ্ঠে বলে, শান্ত হও ঈশিতা, শান্ত হও। ঈশিতাও ছটফট করতে থাকে। মুখে তোর আমাকে ছাড়ো, ছাড়ো আমায়। আরিফ চোখ বন্ধ করে বলে, এবার আমি তোমার কথা রাখবো। তোমার ইচ্ছায় সব হবে। তুমি যেটা চাইবে সেটাই হবে। ভাবে ঈশিতার শরীর ধীরে ধীরে থেমে এলো। উন্মাদনা একটু কম হলো। অস্পষ্ট স্বরে সে বলে, সত্যি? আরিফ শুধু মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। ঠিক তখনই নার্সটা এগিয়ে আসে। তার হাতে একটা ইঞ্জেকশন। সেটা সে ঈশিতাকে তার অজান্তেই দিল। ঈশিতার চোখ ভারী হয়ে আসে। ফিসফিস করে আরিফকে কিছু বলতে বলতে সে আরিফের বক্ষ পিঞ্জরেই নিস্তেজ হয়ে ঢলে পড়ে। নার্সটি আরিফকে উদ্দেশ্য করে বলে, স্যার ওনাকে এখন ঘুমোতে দিন, উনি খুব বেশি শক পেয়েছেন, ওনার রেস্টের প্রয়োজন। আরিফ কিছু বলল না। ঈশিতার মাথা আলতো করে বালিশে রেখে দিল। অমিতের পানে এসে আরিফ এবার বলল, এখন তো ওকে তোর কথায় কিছু একটা বলে বুঝিয়ে দিয়েছি, কিন্তু পরে অমিতের মুখ থেকে প্রতিবাক্যের শব্দ আসতেই আগে দরজা খোলার শব্দ। দ্রুত পায়ে ডাক্তার আসে। সরাসরি চলে যায় ঈশিতার কাছে। তার পালস চেক করলেন, মনিটরের দিকে তাকালেন, তারপর নার্সদের কিছু নির্দেশ দিলেন। অমিত আর আরিফকে উদ্দেশ্য করে বললেন, ভয়ের কিছুই নেই, বাচ্চা আর মা দুজনেই এখন সেফ। তবে একটা কথা খুব পরিষ্কার করে বলছি, ওনাকে স্ট্রেসে রাখা যাবে না। একটু থেমে আরও বললেন, অতিরিক্ত মানসিক চাপ বা শক, এতে বাচ্চা মা দুজনেরই ক্ষতি হতে পারে। এখন থেকে ওনাকে সম্পূর্ণ শান্ত পরিবেশে রাখতে হবে। আপনারা কেউ ওনাকে উত্তেজিত করবেন না। কোনো কথা, কোনো পরিস্থিতি যা ওনাকে আবার ট্রিগার করতে পারে, তা থেকে ওনাকে দূরে রাখবেন। ডাক্তার বেরিয়ে গেলেন। পরের দিন হাসপাতালের করিডোরে তখন সকাল নামমাত্র। আলো আছে কিন্তু উষ্ণতা নেই। ঈশিতার কেবিনের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে অমিত, আরিফ। দুজনেই ক্লান্ত। রাতের ঘুম যেন বহু দূরের কোনো বিলাসিতা।
কেউ রাতে ঘুমায়নি। রাতের বেশিরভাগ সময় অমিত ছিল ফোন কলে। লোহান এখানে যে উদ্দেশ্যে আসছে সেই কাজ সামলাচ্ছিল। এখন আবার আরিফ বলতেছে এই পরিস্থিতি থেকে তাকে বের করানোর সকল ভার তার উপর। অমিত কি করবে বুঝে উঠতে পারছে না, কোনো রাস্তা সে দেখছে না। ইশিতাকে বোঝানোর মতো ক্ষমতাও নেই। তার মাথায় হাত, করিডোরে অস্থির পায়চারির শব্দ, প্রতিটা পদক্ষেপের সাথে সাথে তার চিন্তা ছুটে বেড়াচ্ছে কোথায় শেষ কোথায় সমাধান। একসময় আরিফ নিজেই আশঙ্কিক বলে ওঠে, আচ্ছা অমিত, আমি ওকে বিয়ে করে নেই? বিয়ে? অমিতের চোখ বড় হয়ে ওঠে। আর ইউ ম্যাড? তোমার কোনো ধারণা আছে তুমি কি বলছো? তাহলে আমি কি করব বল? ওকে মরতে দিতে পারবো না, কারণ সেই দায় নিয়ে আমি বাঁচতে পারবো না, নিজেও মরতে পারবো না, কারণ তুই আমায় মরতে দিবি না। তাহলে আমি করবোটা কি? বিয়ে যে করবে তোমার কি মনে হয় সুরাইয়া বেঁচে থাকবে? রাহি রাফির জন্য বেঁচে থাকলেও তোমার সংসারে আর থাকবে? বরং তুমি ওদের তিনজনকে হারাবে। আর বাবা, জানি না বাবা শুনলে কি করবে। কিছুটা সময় আরিফ আশঙ্কিক এগিয়ে এসে অমিতের হাত চেপে ধরে, তারপর বলে, তুই আমার শেষ আশ্রয়। ঈশিতার কোনো ডিমান্ড নেই ভাই, ও বাঁচা মরা অনিশ্চিত। ও শুধু চায় স্ত্রীর সম্মান, আমার সন্তানের পরিচয়, ওর সন্তান শিকদার বাড়ির পরিচয়। তো আমি চাই তুই ওকে বিয়ে করে নে। মুহূর্তে অমিত যেন হিংস্র জানোয়ার হয়ে উঠল। তার গর্জনে পুরো করিডোর কেঁপে ওঠে। আর একটাও কথা শুনতে চাই না। তাহলে ভুলে যাব তুমি আমার কে, ভুলে যাব তোমার পরিস্থিতি, ছেড়ে দিব তোমার হাত। তাহলে তুই আমায় মরতে দে। সে ফিসফিস করে আওড়ালো, আর এমনিতেও বেঁচে থাকতেও ঈশিতার ভাইয়েরা আমাকে বাঁচতে দিবে না, বরং আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিবে, রাস্তায় নামিয়ে আনবে। অমিত ভাবনার গভীর অন্ধকারে তলিয়ে একটু পর আবার আরিফি মুখ খোলে। শোন না অমিত, তাহলে বরং আমি ঈশিতাকে বিয়ে করি, ওকে স্ত্রীর সম্মান দেই, ওর সন্তানের একটা পরিবার, একটা পরিচয় দেই। এমনিতেই তো ও আর বেশি দিন বাঁচবে না। কিন্তু সুরাইয়া? তুই যদি এবার না করিস, আমাকে সুইসাইড থেকে কেউ আটকাতে পারবে না ভাই, আমি পুরো ধ্বংস হয়ে যাব। কথাটা বলতে বলতে আরিফ হাঁটু গেড়ে অমিতের সামনে বসে পড়ে, হাত জোর করে অসহায় চোখে অমিতের পানে তাকিয়ে। অমিত দ্রুত আরিফের কাঁধ ধরে তাকে তুলে দাঁড় করায়। একটা নিঃশ্বাস টেনে বলে, বলো কি বলবে? যতদিন ঈশিতা বাঁচবে ততদিন ও তোর বউ হয়ে শিকদার বাড়িতে থাকবে, আর আমাদের অনাগত বাচ্চা তোর পরিচয়। অমিতের মুখচন্দ্র ক্রোধে অগ্নি স্ফুলিঙ্গ হয়ে ওঠে। সে কাঁপা কাঁপা ঠোঁটে আওড়ালো, ভাই, ঈশিতার কিছু হয়ে গেলে, সত্যিটা সামনে এলে তখন তো সমস্যা নেই। প্রথমে সবাই রাগ করবে, পরে সব ঠিক হয়ে যাবে। আর সুরাইয়া, ওকে আমি চিনি, আমার এ কাজেও ও দূরে সরিয়ে দিলেও ঈশিতার সন্তানকে কখনো ফেলে দিবে না। এভাবে দীর্ঘ কথোপকথনের পর একসময় অমিত আরিফের অসাধ্য, সুরাইয়ার জীবন, রাহি রাফি, ভবিষ্যৎ, পরিবারের সম্মান সবকিছু ভেবে আর কোনো পথ খুঁজে না পেয়ে আরিফের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে। আজরিনের ফিরে আসার কথা তার মাথায় আসলেও সে বিশ্বাস রেখেছে সত্যটা জানলে আজরিনও তার সঙ্গ দিবে, সে সবটা বুঝবে। হ্যাঁ, অমিতের আরিফের কাছে একটা শর্ত ছিল, এই ভয়ঙ্কর সত্যটা সে বাবাকে জানাবে, কারণ মিথ্যাটা জানলে আশরাফ শিকদার তাকে তো ভুল বুঝবেনই, সঙ্গে তিনি আজরিনকেও আর কখনো ফিরিয়ে আনার শেষ চেষ্টাও করবেন না, ফিরিয়েও আনবেন না। এটার সাথে অমিত আরিফকেও এই কথা দিয়েছে, আশরাফ শিকদারকে সত্যটা জানার পর সে ওনাকে বোঝাবে, মানিয়ে নিবে। এরপর এ নিয়ে ঈশিতার সঙ্গে কথা হয়। 1-1.5 মাসের গর্ভবতী ঈশিতা রাজি হয়ে যায়, কারণ তার এই ছোট্ট জীবনে আর কিছু চাও নেই, শুধু সন্তানের একটু পরিচয় ছাড়া তার একটাই আকুতি। আমার সন্তানের বাবা আছে, বংশ পরিচয় আছে, সে কোনো পাপের বোঝা নয়।
তারপর কথা মতো কাজ হয়। আরিফ ঈশিতাকে বিয়ে করে, কিন্তু অমিতের পরিচয় ঈশিতা শিকদার বাড়ির সবার সম্মুখীন হবে এই সিদ্ধান্তে তারা দেশে ফিরে আসে। বাড়িতে না গিয়ে তারা সরাসরি আশরাফ শিকদারের কোম্পানিতে যায়। সেখানে গিয়ে অমিত ওনাকে সব সত্য বলে দেয়, কিন্তু অমিত বোঝাতে পারেনি এই সত্য আশরাফ শিকদার হজম করতে পারবেন না। আরিফের এমন নিকৃষ্ট কাজের কথা শুনে তিনি মুহূর্তে স্তব্ধ হয়ে যান। পরক্ষণে ওনার শরীর কেঁপে ওঠে, তিনি স্ট্রোক করেন। তড়িঘড়ি ওনাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানায় তিনি কোমায় চলে গেছেন। অমিতের পৃথিবী যেন মুহূর্তেই থমকে যায়। না সে আজদিনকে ফিরে পেল, না সেই মানুষটাকে সুস্থ রাখতে পারল যিনি তাকে আজদিনকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। অমিত আর কাউকে হারাতে চায় না, এই পরিবারকে ভাঙতেও দিতে চায় না। তাই সে ঈশিতার সত্য লুকিয়ে যায়। পরিবারের কাছে সে অপরাধী হয়ে থাকে। ঈশিতা ও ঈশান তার নিজের পরিচয় পরিবারের মানুষের সাথে দিন কাটাতে থাকে, আর নিজের ভেতর এক অন্তর্গত যন্ত্রণার আগুন নিয়ে অমিত জীবন কাটাতে থাকে। এই চার দেওয়ালের বাহিরে সবার কাছে সে এমন একজন সফল ব্যবসায়ী হলেও নিজের কাছে সে জীবন্ত লাশ। মায়ের কাছে অপরাধী যে এখন আর তাকে সহ্য করতে পারে না। কথা বলা তো দূর, তার মুখের পানও ভালো করে তাকান না। রনির মুখ থেকে কথাগুলো শোনা মাত্রই ড্রয়িং রুমের চারপাশে নেমে এলো নীরবতা। শব্দহীন, ভীষণ ভারী এক বেদনার নীরবতা। দূরে দরজার আড়ালে সবার অগোচরে দাঁড়িয়ে সব শোনা রাহি। সে নিজের শরীরের ভার আর সামলাতে না পেরে দরজার সঙ্গে হেলান দিয়ে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে। অশ্রুহীন চোখ দুটো সামনে স্থির, কিন্তু দৃষ্টি কোথাও নেই। এই চাকচিক্যময় পৃথিবীর থেকেও সে মুহূর্তেই অন্য এক অন্ধকারে হারিয়ে যায়। আর সুরাইয়া দাঁড়িয়ে থাকা নারীটার চারপাশটা আংশিকভাবে ঘুরতে শুরু করে। কপালে হাত তার, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। পৃথিবীটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। ঠিক তখনই সে পড়ে যেতে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে জাহানারা বিবি, আজরিন, রনি, অমিতের মুখে চিৎকার, আর আরিফ ছুটি গিয়ে ধরে ফেলে তাকে। নিস্তেজ শরীরটা মুহূর্তে সমস্ত ভার আরিফের ওপর ছেড়ে দিয়ে এক জীবন্ত লাশের মতো ঝুলে পড়ে। নিঃশ্বাস চলছে, তবে সে এই ভুবনে উপস্থিত নেই। আরিফ তাকে কোলে তুলে দ্রুত সোফায় শুইয়ে দিল। সবাই সুরাইয়াকে ঘিরে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু মায়ের এমন অবস্থা নাড়া দিচ্ছে না রাহিকে। সে নিজের অন্ধকার জগতে তলিয়ে আছে। রনি পানি আনছে, আজরিন সুরাইয়ার হাতের তালু মালিশ করছে। জাহানারা পিপি বারবার ডাকছেন, সুরাইয়া মা, চোখ খোলো। সবার মধ্যে এক অন্যরকম উদ্বিগ্ন ব্যস্ততা নেই কেবল ঈশিতা আর নাজিমের মধ্যে। দুজনই নিস্তব্ধ নির্বিকার সামনে করুণ দৃশ্যটা দেখে যাচ্ছে। অমিত দ্রুত ডাক্তারকে ফোন করে। ডাক্তার আসার আগেই সুরাইয়াকে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় শোয়ানো হলো। প্রায় 20 মিনিট পর ডাক্তার এসে পৌঁছান। তিনি অমিতের পারিবারিক ডাক্তার মিস্টার নাসিমের স্ত্রী, ডক্টর সেলিনা নাসিম। সেই নারী যার কাছ থেকে একদিন আজরিন প্রথমবার জানতে পেরেছিল মাতৃত্বের খবর। নিজের ভেতর আরেকটা প্রাণ বেড়ে ওঠার অনুভূতি কেমন আস্তে নিয়ে এসেছেন সুরাইয়াকে দেখতে। ডাক্তার নাসিম ব্যস্ততায় আসতে পারেনি, তাই স্ত্রীকেই পাঠিয়েছিলেন। ডাক্তার সেলিনা সুরাইয়াকে পরীক্ষা করে শান্ত গলায় বলেন, চিন্তার কিছু নেই, শরীর দুর্বল ছিল, তার উপর উনি হয়তো কোনোভাবে শক পেয়েছেন, সেই কারণেই সেন্সলেস হয়ে পড়েছেন। আমি একটা স্যালাইন দিয়ে যাচ্ছি, এরপর কি হয় আমাকে কল করে জানাবেন। এরপর ডাক্তার সেলিনা স্যালাইন সহ প্রয়োজনীয় সব কিছু ঠিক করে যখন বিদায় নিতে উদ্যত হলেন, রনি তখন হাতের ঘড়ির দিকে তাকায়। সময় প্রায় রাত 9:30। তা দেখে রনি ডক্টর সেলিনাকে ভদ্রস্বরে শুধালো, ম্যাম, আমি কি আপনাকে পৌঁছে দেব? ডক্টর সেলিনা মৃদু হাস্যোজ্জ্বল মুখচন্দ্রে শান্ত গলায় প্রতিবাক্যে বলেন, নো থ্যাঙ্কস, আমার ড্রাইভার আছে, নিজের গাড়ি নিয়ে এসেছি। কথাটা বলে চোখ ঘোরাতেই ওনার দৃষ্টি গিয়ে থামে আজরিনের উপর। এক মুহূর্ত থেমে যেন তিনি নিশ্চিত হলেন, তারপর ভুরু যকুল কুঁচকে বললেন, আপনি আজরিন তাই না? অমিতের পানে একবার তাকিয়ে আরও বললেন, মিস্টার সিকদারের স্ত্রী। আজরিন নির্বিকার তাকিয়ে, কোনো সম্মতি নেই, কোনো প্রতিবাক্য নেই। এই নীরবতায় ডাক্তার সেলিনার মধ্যে এক ধরনের ইতস্ততা দেখা দিল। ডাক্তার সেলিনার অস্বস্তি টের পেয়ে রনি দ্রুত বলে ওঠে, হ্যাঁ ম্যাম, ঠিকই ধরেছেন। ডক্টর সেলিনা নিজের ডাক্তারি ব্যাগটা হাতে নিতে নিতে আজরিনকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে কিছু বলার ছিল, যদি আমার সঙ্গে একটু আসতেন। বলে তিনি এক মুহূর্তের জন্য এসে আজরিনের সামনে দাঁড়ান, তারপর ধীরে দরজার পানে পা বাড়ালেন।
আজরিন দ্বিধান্বিত চোখে একবার রুমের ভেতরে সবাইকে পরখ করে নেয়, তারপর নিঃশব্দে ডক্টর সেলিনাকে অনুসরণ করে পা বাড়ায়। সেলিনা কয়েকবার এগিয়ে থেমে আজরিনের জন্য অপেক্ষা করে। আজরিন কাছে আসতেই দুজন পাশাপাশি হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে সেলিনা ভারী কণ্ঠে বলতে শুরু করে, আপনাকে সরি বলার ছিল মিসেস সেক্টর। আমি জানি না আমার একটা ভুল আপনাদের জীবনে কত বড় ঝড় এনে দিয়েছে। সত্যি আমি খুব দুঃখিত। বিশ্বাস করুন, এটা আমার ক্যারিয়ারের প্রথম ভুল এবং আজ পর্যন্ত শেষ। আই এম এক্সট্রিমলি সরি। আজরিন হতভম্ব। ডাক্তার সেলিনা কি বলছেন কিছুতে আর মাথায় ঢুকছে না, কিন্তু ডক্টর সেলিনা তো থামছে না। আমি মিস সেক্টরকে সব খুলে বলেছি, ওনার কাছে ক্ষমাও চেয়েছি। আপনাকেও সরি বলার জন্য বহুবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। যতবারই আমি মিস সেক্টরের কাছে আপনার কথা জানতে চেয়েছি, উনি নানা অজুহাতে কথাটা এড়িয়ে গেছেন। ডক্টর সেলিনার কণ্ঠে অনুনয়ের দেখা মিলে। আজ আমি আপনাকে সরি বলছি, আমাকে ক্ষমা করে দিন। নিজের ভিতরের বিবেকের অপরাধীর কাঠগড়ায় আর দাঁড় করিয়ে রাখবেন না। কথাগুলো বলার ততক্ষণে তারা কিন্তু সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুমের কথাগুলো বলে ডক্টর সেলিনা। এবার হাত জোর করে আজরিনের সামনে বিনীত ভঙ্গিতে থেমে দাঁড়ালেন। আজরিনের মুখচন্দ্রে তো বিস্মিতর কালো ছায়া। সে নিচু ধূসর কণ্ঠে বলে ওঠে, সরি ম্যাম, আপনি কি বলছেন? কি নিয়ে ক্ষমা চাচ্ছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ওই যে আপনার ফাইল বদলের ঘটনা নিয়ে। কি ফাইল? কি বলেন? মিস সেক্টর আপনাকে কিছু বলেননি? ওনার কি আমাকে আপনার বিষয় নিয়ে কিছু বলার ছিল? হ্যাঁ, আমার বিষয় বলতে আপনার কনসিভের রিপোর্ট বদলের ঘটনা নিয়ে। আজরিন নিস্পৃহ স্বরে বলে। না, বলেননি তো। কি বলেন? আজরিন বিস্মিত চোখে তাকিয়ে রইল। ডক্টর সেলিনাও হতভম্ব। ঠিক তখনই দরজা দিয়ে ব্যস্ত পায়ে ঢুকে ডক্টর সেলিনা টাইবার। সে দাঁড়িয়ে থাকা ডাক্তারকে দেখেই বলে ওঠে, ম্যাডাম, বড় স্যার কল দিয়েছেন। আপনি ধরছেন না বলে আমাকে কল করছেন। ইমার্জেন্সি রোগী আসছে। আপনার এখানকার কাজ হলে দ্রুত যেতে বলেছে। ওকে, তুমি যাও, আমি আসছি। তারপর তিনি দ্রুত আজরিনের পানে তাকিয়ে বলেন, এটা আজ আমি তাহলে আসছি মিসেস সিকদার। জানি না মিস সিকদার কেন আপনাকে কিছু বলেননি। আপনি ওনাকে একটু জিজ্ঞেস করবেন, সবটা জেনে নেবেন আর আমাকেও ক্ষমা করে দেবেন। বলেই তিনি দরজার পানে পা বাড়ান আর ঘাড় ঘুরিয়ে বলতে থাকেন, সময় করে আবার আসবো। আপনার বাচ্চাকে তো দেখলাম না, ওকেও দেখে যাব। আর আজরিন এক জায়গায় দাঁড়িয়ে রইল। তার চিত্র বলছে, কি বললেন ডক্টর সেলিনা? কি রিপোর্ট বদলে গেল? আমার অগোচরে কি এমন সত্য লুকিয়ে আছে যেটা আমি জানি না, উনি জানেন, উনি আমায় বলেননি? চিত্রে এসব প্রশ্নের প্রতিবাক্যে তাগিদে আজরিন আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে সুরাইয়ের রুমের পানে গেল। রুমে সুরাইয়ের আশেপাশে সবাই আছে। জাহান্নারা বিবি, যিনি আরিফকে কটাক্ষ তাচ্ছিল ভাষায় কথা শোনাচ্ছে, পারছে না তো তাকে ধরে মারছেন। রনি নির্বিকার উদ্বিগ্ন ভঙ্গিতে সুরাইয়ের মাথার উপর দাঁড়িয়ে। ঈশিতার ভাইও তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে একের পর এক প্রশ্ন করছে। সুরাইয়া শুয়ে আছে নিস্তেজ, কিন্তু অমিত কিছুক্ষণ আগেও এখানে থাকলেও এখন নেই। আজরিন চারদিকে ব্যাকুল চোখ ঘোরাচ্ছে। তার ব্যাকুলতা দেখে রনি মলিন স্বরে শুধালো, কি হয়েছে আজরিন? উনি কই? কি ভাই? হ্যাঁ। ভাইয়ের একটা কল এসেছিল, তারপর বেরিয়ে গেল। মনে হয় নিজের রুমে গেছে। ফোনে ইমেল নিয়ে কি যেন কথা হচ্ছিল, সম্ভবত ইমেল চেক করতে গেছে। আজরিনের আর দাঁড়ানোর সময় নেই। সে ঘুরে ছুটে বেরিয়ে যায়। অমিতের রুমের সামনে সে দরজার কাছে পৌঁছাতেই ঠিক তখনই দরজাটা খুলে যায় আর ভেতর থেকে বের হয় অমিত। মুহূর্তেই দুজনে ধাক্কা লাগে। আজরিনের শরীরটা পিছনে পিছলে পড়ে যেতে চাইলে অমিত শক্ত হাতে তাকে ধরে ফেলে। তার সমস্ত বাহুর সঙ্গে আজরিনের কোমল দেহখানা আটকে আছে। দুজন কিছুটা সময়ের জন্য অচিন রাজ্যে হারিয়ে যায়। কিছুক্ষণ চোখাচোখি, তারপর আজরিন দ্রুত নিজেকে ছাড়িয়ে নেয়। তৃষ্ণার্ত চাহনি অমিত শীতল মৃদুস্বরে বলে ওঠে, মনে হচ্ছে আমার আগের সেই চঞ্চল আজরিন আমার সামনে দাঁড়িয়ে আছে, যে বেপরোয়া ছুটে এসে আমার বাহুর সাথে ধাক্কা খেত আর আমি সামলে নিতাম। আজরিনের কণ্ঠে তীব্রতা মিশিয়ে বলে, হ্যাঁ, শুধু সামলে নিতেন না, রুক্ষ কণ্ঠে এমন কথা শুনিয়ে দিতেন যার হৃদয় ক্ষত করে রক্তাক্ত করে দিত। এই তোমার প্রতিশোধের ধরন? খোঁচা দিয়ে কথা বলে তুমি এখন আমার হৃদয় রক্তাক্ত করছো। তো বলো, হঠাৎ কেন এই ছুটাছুটি? আজরিন দ্বিধাচারিতা ভঙ্গিতে থেমে থেমে বলতে লাগলো, ওই ডক্টর সেলিনা কি সব বলছে?
কি যেন বলছেন আমার রিপোর্ট বদলানো নিয়ে, বললেন আপনার কাছ থেকে জেনে নিতে। আসলে কি আমার প্রেগন্যান্সির রিপোর্ট নাকি বদলে গেল? কি সব যেন বললেন, কিছু বুঝলাম না। আপনি একটু আমায় বলবেন আসলে হয়েছেটা কি? অমিতের চোখের দৃষ্টি মুহূর্তে বদলে যায়, মুখ কঠিন হয়ে আসে, দীর্ঘ নিঃশ্বাস টেনে বলে, সেই সব জেনে এখন আর কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে।